বলছি ইউটিউব, হ্যাঁ আমি এটা রেকর্ড করে দিয়ে দেবো। হ্যাঁ বিশাল সান্যাল। আচ্ছা, এবার ফাংশনস অফ আরবিআই, রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ। আমি আগের দিন বলেছিলাম যে পুরো আর্থিক ক্ষেত্রের মাথায় আছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং তার কি কি কাজ। মানিটারি অথরিটি, রিজার্ভ ব্যাংক হচ্ছে মানিটারি অথরিটি, অর্থাৎ পুরো আর্থিক ব্যবস্থার সর্বে সর্বা, অল ইন অল। ইস্যুয়ার অফ কারেন্সি, হ্যাঁ, এই যে যত টাকা আছে তার নোটে লেখা আছে, দেখবে আই প্রমিস টু পে দ্য বিয়ারার এ সাম অফ অমুক রুপিস, ঠিক আছে। এবার সেই এই যে দ্যাট ইজ মানি বাই ডিক্রি বাই ল, মানে এমনিতে তো ওটা কাগজ, এমনি কাগজের মতো। এবার যেই মুহূর্তে 500 আর 1000 টাকার নোট বাতিল করে দিল, যদিও এটা কিন্তু টেকনিক্যালি ভুল হয়েছে, রিজার্ভ ব্যাংকেরই ঘোষণা করার কথা, প্রাইম মিনিস্টারের কিন্তু ঘোষণা করার কথা নয়। অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমরা যখন পড়ছি, এই যে বলছি ইস্যুয়ার অফ কারেন্সি এবং ডিটেকশন অফ ফেক কারেন্সি, এই যে ডিটেকশন অফ ফেক কারেন্সি, এইবার ফেক কারেন্সি হলেও সেইটারও দায়িত্ব আরবিআই এর, এবং ইস্যুয়ার অফ কারেন্সিও হচ্ছে আরবিআই। সুতরাং আমরা মানে ওইখানে আরবিআই বলবে যে এটা নোট না নোট না। ওই যে টাকা দিয়ে আমরা যে বিনিময় করছি, এটা করতে পারছি আরবিআই ওগুলোকে টাকা হিসেবে মান্যতা দিয়েছে বলে। তাহলে ক্ষমতা কার এই নোট ইস্যু করা? আরবিআই। ব্যাংকার্স ব্যাংক, প্রতিটা বাণিজ্যিক ব্যাংককে আমাদের ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক, আমরা ওখানে কি করি? চাহিদা মাত্র ফেরতযোগ্য আমানত রাখি, মানে we keep our money on condition that whenever we demand we can use that, মানে we can issue checkable deposits, মানে যে ডিপোজিট রাখা হয়, the deposit kept in the banks which is checkable। এবার আরবিআই আবার ওই ব্যাংকার্স ব্যাংক, মানে ব্যাংকগুলোর ব্যাংক, মানে ওই ব্যাংক, এক ব্যাংক আর এক ব্যাংককে টাকা দেয় আরবিআই থ্রুতে। ডেভেলপমেন্ট ফাংশনস ছাড়া নাবার্ড, আইডিবিআই, এসআইডিবিআই, এই যে উন্নয়ন ব্যাংক, এরা কিন্তু কমার্শিয়াল ব্যাংক নয়। এরা হচ্ছে নাবার্ড, যেমন ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, ভারতের কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, ঠিক আছে। এদের কাজ হচ্ছে গ্রামীণ এবং কৃষি ক্ষেত্রটাকে দেখা, তাদের স্পেশাল নিডসগুলো দেখা, ঠিক আছে। এবার তারা কিন্তু প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক ওই গ্রামীণ এবং কৃষিক্ষেত্রে যখন ফাংশন করবে, দে আর বাউন্ড টু মানে ফলো দ্য অ্যাডভাইস অফ নাবার্ড, নাবার্ডের যে উপদেশ সেটা মানতে বাধ্য, ঠিক আছে। তা এই ডেভেলপমেন্ট ফাংশন এবং নাবার্ডের মাধ্যমে বিভিন্ন স্কিমে টাকা পয়সা দেয় আরবিআই, আইডিবিআই এর মাধ্যমে দেয়, সিডবি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ, ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন ব্যাংক। এইবার ব্যাপারটা হচ্ছে শিল্প উন্নয়ন ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, আইএফসিআই, ইন্ডিয়ান ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, এগুলো সব উন্নয়ন ব্যাংক। তা এদের মাধ্যমে উন্নয়নমূলক কার্যকলাপও আরবিআই চালায়। রেগুলেটর অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট। আচ্ছা, আমরা জানি যে আমরা ব্যাংকে বিভিন্ন ধরনের চেক পেমেন্ট, ডেবিট কার্ডে পেমেন্ট, এখন অনলাইনে পেমেন্ট অ্যাপে করছি, ঠিক আছে। এবার এই সেটেলমেন্টটা হচ্ছে কীভাবে? ক্লিয়ারিং সিস্টেমের মাধ্যমে। মানে মানে ব্যাপারটা হচ্ছে, আমি ইউবিআই থেকে আমি ধরো এমন একজনকে পেমেন্ট করলাম, তার এসবিআই অ্যাকাউন্ট আছে, আবার এসবিআই এর একজন ইউবিআইকে পেমেন্ট করলো, ইউকো ব্যাংকের একজন এসবিআইকে পেমেন্ট করলো। এবার এন্ড অফ দ্য ডে আরবিআই উইল ক্লিয়ার এভরিথিং। মানে ধরো ইউকো ব্যাংক ইউবিআইতে পেমেন্ট করেছে 10,000 টাকা, ইউবিআই এর লোক ইউকো ব্যাংকে পেমেন্ট করেছে 14,000 টাকা। এই সমস্ত 24,000 টাকা ট্রানজাকশন ক্লিয়ার করে, হ্যাঁ, এই 4,000 টাকা যে নিট, সেইটা একটা ব্যাংকের থেকে আর একটা ব্যাংকে চলে যাবে। 10,000 14,000 কিন্তু যাবে না,
ওই যে নেট যেটা 4,000 14-10 সেটা যার প্রাপ্য তার কাছে চলে যাবে। এটাকে বলে ক্লিয়ারিং সিস্টেম। এই পেমেন্ট এবং ক্লিয়ারিং সেটেলমেন্ট সিস্টেমটা দেখভাল করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাংকার অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টেরও ব্যাংকার, খালি বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার নেই, সরকারেরও ব্যাংকার। ঠিক আছে, ডিটেকশন অফ ফরেন কারেন্সি, ফেক কারেন্সি, ম্যানেজিং ফরেন এক্সচেঞ্জ, বিদেশি মুদ্রাকে নিয়ন্ত্রণ করে, রেগুলেটর অফ ফিনান্সিয়াল সিস্টেম, আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রক। ঠিক আছে, এইবার এই হচ্ছে আমার রিজার্ভ ব্যাংকের কাজ। ঠিক আছে, এই কটা মোটামুটি ভাগ করা হয়েছে, 9টা ভাগ। হ্যাঁ, ফেক কারেন্সিটা আলাদা করে না দিলেও হতো। আর একটা জিনিস এখানে বলা নেই, সব থেকে ইম্পর্টেন্ট কাজ আলাদা করে রেখেছি, সেটা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল, ঋণ নিয়ন্ত্রণ। আলাদা করে কোশ্চেন আসতে পারে ঋণ নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাংকের। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের কাজ বললে এই এতগুলো বলতে হবে, পয়েন্ট করে লিখতে হবে, ক্রেডিট কন্ট্রোলটা ছোট করে লিখতে হবে। আর যখন ক্রেডিট কন্ট্রোল আসবে, ঋণ নিয়ন্ত্রণ আসবে, ওটাও আলাদা করে লিখতে হবে বড় কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, ইস্যু অফ নোটস। রিজার্ভ ব্যাংক হ্যাজ এ মনোপলি ফর প্রিন্টিং দ্য কারেন্সি নোটস ইন দ্য কান্ট্রি। একচেটিয়া অধিকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই কারেন্সি নোট প্রিন্ট করা এবং ইস্যু করা। It has a sole right to issue currency notes of various denominations except 1 rupee note. 1 টাকার নোটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিন্টে, কয়েনগুলো হচ্ছে সব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু বাকি নোট সমস্ত হচ্ছে সব 1 টাকার নোট ছাড়া বাকি সব 1 টাকার নোট এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ তো? রিজার্ভ, ঠিক আছে। Reserve Bank performs the same functions of other commercial banks as the other banks ordinarily perform for their customers. বাণিজ্যিক ব্যাংকগুলো কাস্টমারদের জন্য যে কাজটা করে, আমাদের হয়ে ব্যাংকিং করে দেয়, আমার টাকা আরেকজনকে দেবো, তারা পেমেন্ট করে দেয়, তার টাকা আমাকে দিয়ে দেয়, ঠিক সেই কাজটা ব্যাংকের জন্য করে, কাস্টমারদের জায়গায় ব্যাংকের জন্য করে আরবিআই, মানে ব্যাংকার্স ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হচ্ছে আরবিআই। RBI lends money to all the commercial banks of the country. ঋণ দেয় সমস্ত কমার্শিয়াল ব্যাংককে, ঋণ দেয়। উন্নয়ন, ডেভেলপমেন্ট ফাংশনস, উন্নয়ন কার্যকলাপ। রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া পারফর্মস এ নাম্বার অফ আদার ডেভেলপমেন্টাল ওয়ার্কস, উন্নয়নমূলক কার্যকলাপ করে। দিস ওয়ার্কস ইনক্লুড ফাংশন অফ ক্লিয়ারিং হাউস, অ্যারেঞ্জিং ক্রেডিট ফর এগ্রিকালচার। ক্লিয়ারিং হাউস, এই যে বললাম ক্লিয়ারিং করে সমস্ত চেক থেকে পেমেন্টগুলো। ক্রেডিট, ঋণ, কৃষি ঋণ অ্যারেঞ্জ করা, যেটা নাবার্ডকে দেয়। কালেক্টিং অ্যান্ড পাবলিশিং দ্য ইকোনমিক ডেটা, তথ্য, কোন ব্যাংকে কত প্রফিট, অ্যাসেট লাইবিলিটি, অ্যাকাউন্টস মেনটেনেন্স, সমস্ত www.rbi.org.in এই ওয়েবসাইটে তুমি ডেটা পেয়ে যাবে, যেগুলো শিডিউলড আছে। ঠিক আছে, যখন রিসার্চ করলে ব্যাংকের ওপর, পুরো ডেটাটা কিন্তু তুমি ওইখানে দেওয়া আছে আমাদের www.rbi.org.in। কালেক্ট করা এবং পাবলিশ করা এই ডাটা, এবং ইকোনমিক ডেটাও দেয়, খালি ব্যাংকের নয়, ইকোনমিক ডেটাও পাবলিশ করে, মানে ধরো ন্যাশনাল ইনকাম, জিডিপি, এই ধরনের আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই ধরনের ডেটাও পাবলিশ করে। বিভিন্ন আছে, স্ট্যাটিস্টিক্যাল টেবলস রিলেটিং টু ব্যাংকস ইন ইন্ডিয়াতে হচ্ছে ব্যাংকের বিভিন্ন জিনিস করে, অ্যাসেট লাইবিলিটি, হ্যাঁ, অ্যাকাউন্টস, হ্যাঁ, এগুলো করে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস। হ্যাঁ, আর তোমার কি বলে, অন্যান্য আরো অনেক পাবলিকেশন আছে। হ্যাঁ, তারপরে ছোটখাটো পেপার টেপারও বের করে। আচ্ছা, এবার বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটি, সরকারি যে সিকিউরিটি, গিল্টেজ, ট্রেজারি বিল, এগুলো, এই সিকিউরিটিগুলো কেনা বেচা করে। হ্যাঁ, আরবিআই বন্ডও কেনা বেচা করে। অ্যান্ড ট্রেড বিলস, গিভিং লোনস টু গভর্নমেন্ট। প্রেজেন্টিং আছে? আচ্ছা, RBI lends money to all commercial banks as development functions. এবার কালেক্টিং অ্যান্ড পাবলিশিং দ্য ইকোনমিক ডেটা, বাইং অ্যান্ড সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটি, গিল্টেজ,
treasury bills, etc. and trade bills, giving loans to government, সরকারকে ঋণ দেয়, হ্যাঁ, and selling of valuable commodities, মূল্যবান দ্রব্য বিক্রি করে। It also acts as the representative সোনা টোনা আর কি, সোনা ডায়মন্ড এগুলো ফরেন এক্সচেঞ্জ ছাড়া। It also acts as the representative of government in the IMF গোল্ড বন্ডও ইস্যু করে। রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট ইন IMF, আন্তর্জাতিক অর্থ ভান্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেখানে গভর্নমেন্টের সরকারের রিপ্রেজেন্টেটিভকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মেম্বারশিপ কার মাধ্যমে হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কের মাধ্যমে। রেগুলেটর অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম, আরবিআই হোল্ডস দ্য পাওয়ার অফ পেমেন্টস অ্যান্ড ক্লিয়ারিং মেথডস ইন দ্য কান্ট্রি, পুরো ক্ষমতাটা পেমেন্ট এবং ক্লিয়ারিং মেথডের আরবিআই। ব্যাংকার টু গভর্নমেন্ট, এইবার হচ্ছে ব্যাংকেরও ব্যাংকার নয়, গভর্নমেন্ট সরকারেরও ব্যাংকার। Second important function of Reserve Bank of India is to act as banker, agent and advisor to Government of India and states. It performs all the banking function of the state and central government, and it also tenders useful advice to the government on matters related to economic and monetary policy. It also manages the public debt of government. Okay. Reserve Bank of India banker, agent এবং অ্যাডভাইজার গভর্নমেন্টের। ব্যাংকারের কাজ, এজেন্টের কাজ, হ্যাঁ, কমিশন নিয়ে কিছু কিছু পেমেন্ট করা, আর অ্যাডভাইসও দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং স্টেটকে, রাজ্যদের। ইট পারফর্মস অল ব্যাংকিং ফাংশন অফ দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাংকিং ফাংশন আরবিআই করে। অ্যান্ড ইট অলসো টেন্ডার্স ইউজফুল অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অন ম্যাটার্স রিলেটেড টু ইকোনমিক অ্যান্ড মার্কেট পলিসি, অর্থনৈতিক এবং আর্থিক নীতির, হ্যাঁ, ব্যাপারে যত উপদেশ গভর্নমেন্টকে এনে দেয়। যার জন্য আরবিআই এর মাথায় কিন্তু ইকোনমিক্স থাকে সাধারণত, কিন্তু এটা ইট ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতে এখন কিন্তু একজন অর্থনীতিবিদ আরবিআই গভর্নর নন, এই প্রথম শক্তিপদ দাস, হ্যাঁ, হিস্ট্রি আইএস ক্যাডার, কিন্তু অর্থনীতির লোক নয়। যেহেতু এই যে পুরোটাই অর্থনৈতিক, দুটো পোস্ট, একটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন, যেটা প্ল্যানিং কমিশন এখন উঠিয়ে দিয়েছে, নীতি আয়োগ করেছে, আর হচ্ছে আরবিআই গভর্নর, এটা আগাগোড়া। আর ফিনান্স সেক্রেটারি অবশ্যই, মানে ফিনান্স মিনিস্ট্রির যে সেক্রেটারি, মিনিস্টার হয়তো অর্থনীতির নাও হতে পারে, তাও অনেক ক্ষেত্রেই অর্থনীতিবিদ হয়েছে, কিন্তু সেক্রেটারিটাও অর্থনীতিবিদ হয়। হিউজ মানে ইকোনমিক, মানে কমপ্লিকেটেড ইকোনমিক ডিসিশনস নিতে হয়। ইট অলসো ম্যানেজেস দ্য পাবলিক ডেট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের ঋণ নিয়ন্ত্রণ করে। Detection of fake currency, RBI has the power to detect fake currency and take measures to remove it from the monetary system. ঠিক আছে, আরবিআই এর কাজ হচ্ছে ফেক কারেন্সিকে ডিটেক্ট করা এবং সেটাকে রিমুভ করা আর্থিক ক্ষেত্র থেকে। মানে যেটা করা হয়েছিল আমাদের 500 আর 1000 টাকা নোটের ক্ষেত্রে, প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন দিস ইজ নট দ্য টেকনিক্যাল সিস্টেম। টেকনিক্যাল সিস্টেম হচ্ছে আরবিআই গভর্নর এসে অ্যানাউন্স করবেন যে এটা চলবে না, এবং এই ধরা পুরোটাই কিন্তু আরবিআই এর দায়িত্ব। ঠিক আছে, আচ্ছা, ম্যানেজিং ফরেন এক্সচেঞ্জ, বিদেশি মুদ্রাকে নিয়ন্ত্রণ করা, ফর দ্য পারপাস অফ কিপিং দ্য ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবল। হ্যাঁ, এই বৈদেশিক মানে মুদ্রা যে আমাদের বিনিময়, মানে $1 ইজগাল টু কত টাকা, £1 ইজগাল টু কত টাকা, এটা তো ওঠানামা করে এক্সপোর্ট ইম্পোর্টের ওপর। আমাদের ফরেন ট্রেডে যে আমাদের অ্যাডভার্স অবস্থা না কি বলে বেটার অবস্থা, সেই অনুযায়ী করে। রিজার্ভ ব্যাংক বাইজ অ্যান্ড সেলস ফরেন কারেন্সি, এই ব্যালেন্সটা রাখার জন্য বিদেশি মুদ্রা কেনা বেচা করে আরবিআই। অ্যান্ড অলসো প্রোটেক্ট দ্য কান্ট্রিজ ফরেন এক্সচেঞ্জ ফান্ড, এবং বিদেশি মুদ্রা দেশের বিদেশি মুদ্রা তহবিলকে সুরক্ষিত করে। ঠিক আছে, বিদেশি মুদ্রা তহবিলকে সুরক্ষিত করে। আরবিআই সেলস দ্য ফরেন কারেন্সি ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আরবিআই ফরেন কারেন্সিটাকে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে সেল করে। ঠিক আছে, বিদেশি মুদ্রা বাজারে বিক্রি করে। when its supply decreases in the economy, যখন এখানে যোগান কমে যায়, অ্যান্ড ভাইসি ভার্সা, এবং উল্টোটাও করে, আবার কিনেও নেয়। ঠিক আছে, খালি বিক্রি করে তা না, কিনেও নেয় যখন দরকার হয়। অর্থনীতির অবস্থার ওপর, এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থার, ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থার ওপর নির্ভর করে এটা। রেগুলেটর অফ ফিনান্সিয়াল সিস্টেম, আরবিআই ইজ দ্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট টু ব্যাংকস। আরবিআই হচ্ছে সর্বশেষ ঋণদাতা।
মানে ব্যাংক যখন সমস্ত দ্বারে দ্বারে ঘুরলো, বাণিজ্যিক ব্যাংক কোথাও পেল না, অর্থের খুব প্রয়োজন, কার শরণাপন্ন হবে? রিজার্ভ ব্যাংকের শরণাপন্ন হবে। হ্যাঁ, তাহলে সমস্ত আর্থিক সম্পদ তার যদি ফুরিয়ে যায়, তার কাছে শেষ শেষ সম্বলকে আরবিআই। RBI grants license to bank as per Section 22 of Banking Regulation Act. Section 22 of Banking Regulation Act এ লাইসেন্স, এই যে ব্যাংক ইজ এ ব্যাংক, ব্যাংককে লাইসেন্স গ্র্যান্ট করা, পারমিট দেওয়া, এই কাজটাও আরবিআই। বন্ধন ব্যাংক যে ব্যাংক হলো কয়েক বছর আগে, আরবিআই দুটো ব্যাংককে, একটা মনে নেই, ভারতবর্ষে সিলেক্ট করলো। আমাদের বেঙ্গল বেস বন্ধন ব্যাংক অনেক দিন ধরে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি করা সাকসেসফুলির জন্য এরা কিন্তু ব্যাংকের মর্যাদা পেল। প্রাইভেট, হ্যাঁ, ব্যাংক, বেসরকারি ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, মনিটারি অথরিটি, আর্থিক কর্তৃপক্ষ। RBI is all in all for the monetary sector of India. It chooses the amount of money required to be delivered to the economy in order to improve the exchange rate. ঠিক আছে, এবার এরা কিন্তু সেই অর্থটাকে চুজ করে, বেছে নেয়, যেটা অর্থনীতিকে দিতে হবে এক্সচেঞ্জ রেটটাকে ঠিক রাখার জন্য, বিদেশি মুদ্রার বিনিময়ের হারটাকে স্টেবল রাখার জন্য, সাস্টেনিং এ গুড ইকুইলিব্রিয়াম অফ এক্সপেন্স, এই যে লোকের খরচটা একটা ভারসাম্যে যাতে থাকে দীর্ঘকাল ধরে, অ্যাচিভ ফিনান্সিয়াল স্টেবিলিটি, আর্থিক স্থায়িত্ব রক্ষা করে, রেগুলেট ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির হারটাকে নিয়ন্ত্রণ করে, স্ট্রেংথেন অ্যান্ড সাপোর্ট দ্য ব্যাংকিং সিস্টেম, পুরো ব্যাংকিং ক্ষেত্রটাকে সাহায্য করা এবং শক্তিশালী করা। এইটা হচ্ছে মনিটারি অথরিটি হিসেবে কাজ, ঠিক আছে। এই জিনিসগুলো পারফর্ম করবে। আচ্ছা, ফাংশনস অফ আরবিআই: কন্ট্রোল ইনফ্লেশন অ্যান্ড ইনক্রিজ ইকোনমিক গ্রোথ। এবার দেখো, মুদ্রাস্ফীতির হার বেড়ে গেল, তার মানে কি? তার মানে এখানে এগ্রিগেট ডিমান্ড আছে, মানে এক্সেস ডিমান্ড আছে। এই এক্সেস ডিমান্ডটাকে কমানোর জন্য আরবিআই কী করবে? কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। হ্যাঁ, এইবার আমি ক্রেডিট কন্ট্রোলে আসছি। মানে অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল আর কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, দু ধরনের ঋণ নিয়ন্ত্রণ হয়, গুণগত ঋণ নিয়ন্ত্রণ আর পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ মানে কি? একটা নদী, ধরো বাঁধ আছে, সেখানে কতটা জল ছাড়বো, দ্যাট ইজ পরিমাণগত। আর বিভিন্ন খাল আছে, খাত আছে, এবার কোন লকগেট দিয়ে কতটা ছাড়বো, সেটা হচ্ছে গুণগত, মানে টোটাল কতটা আর কোথায় কতটুকু অ্যালোকেট করবো, ঠিক আছে। তাহলে এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সাধারণত তিন রকম: সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, নগদ জমা অনুপাত, ব্যাংক রেট। মানে আমি বলেছি আরবিআই হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, সর্বশেষ ঋণদাতা। তাহলে এই যে সর্বশেষ ঋণদাতা হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ, যখন এই বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, যে সুদটা নেয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যাংক রেট। এছাড়া আর একটা রেট আছে রিপারচেজ রেট, রিপো রেট বা রিভার্স রিপো রেট। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আর একটা হচ্ছে নগদ জমার অনুপাত। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে তার আমানতের একটা নির্দিষ্ট অংশ ক্যাশ আকারে জমা রাখতে হয়। এই জমার অনুপাতটা নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখন যেমন খুব কমিয়ে দিয়েছে, 2.5 মতো। ব্যাংক রেটও খুব লো, দেখবে এফডি টেফডিতে ইন্টারেস্ট পাচ্ছে না যারা বয়স্ক লোক রাখে। আজকেই আমার মা জিজ্ঞেস করছিলেন যে কিরে ইন্টারেস্ট তো খুব কমে গেছে, কালকে ব্যাংকে গেছিলেন, ফ্যাক্ট। আর রিটায়ার্ড পার্সনরা তো শেয়ার টেয়ারে করে না, মিউচুয়াল ফান্ডে, তাদের ওই এফডির ইন্টারেস্টের উপরেই দেখতে হয়। এবং যেহেতু অর্থনীতি এখন লকডাউন, স্ট্যাগনেশন, উৎপাদন হচ্ছে না, অর্থনীতিকে বুস্ট আপ করার জন্য ব্যাংক রেটও খুব কম, সিআরআরও খুব কম, মানে এক্সপানশনারি মনিটারি পলিসি চলছে টু ইনক্রিজ ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষার জন্য। আবার যখন মুদ্রাস্ফীতি হয়ে যাবে, ঠিক উল্টো, ব্যাংক রেট বাড়িয়ে দেওয়া হবে, সিআরআর বাড়িয়ে দেওয়া হবে। আর একটা জিনিস আছে খোলা বাজারে কার্যকলাপ, ওপেন মার্কেট অপারেশন। মানে ওপেন মার্কেটে এই যে ট্রেজারি বিল, বন্ড, গিল্ট এজেড সিকিউরিটি, এগুলো বললাম না, হ্যাঁ,
এই এই জিনিসগুলো গভর্নমেন্টের ট্রেজারি বিল, গিল্ট এজেন্ট সিকিউরিটি, গভর্নমেন্টের আরবিআই এর বন্ড, এইগুলো কেনা বেচা করে। এবং এই কেনা বেচা করে কিভাবে, এসএলআর বলে আর একটা রেশিও রাখতে হয়, টোটাল আমানতের 1%। এই ধরনের গিল্ট এজেন্ট সিকিউরিটি, আরবিআই বন্ড, ট্রেজারি বিল, গভর্নমেন্টের ট্রেজারি বিল, এবং যেগুলো আর কি ফিক্স মানে রিটার্ন পাবে, নিশ্চয়তা আছে, রিস্ক নেই, সেই রকম আকারে বা নগদ আকারে রাখতে হয় টোটাল টাকার একটা অনুপাত। এইবার সেইটা যখন এই রেশিওটাকে বলে হচ্ছে বিধিবদ্ধ তারল্য অনুপাত বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, এসএলআর। ঠিক আছে, বিধিবদ্ধ তারল্য অনুপাত। তাহলে এই রেশিওটা ধরো বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়া মানে কি, বাড়িয়ে দেওয়া মানে এই রেশিওটা মেনটেন করতে হলে ট্রেজারি বিল, বন্ড, গিল্ট এজেন্ট সিকিউরিটি বাণিজ্যিক ব্যাংকে কিনতে হবে। তাহলে আরবিআই বেচবে, বিক্রি করবে, আরবিআই উইল সেল। তাহলে ওপেন মার্কেটে সেল করা মানে এইসব কাগজগুলো গেল আর টাকাগুলো বাজার থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে আরবিআই ঢুকে পড়লো। তার মানে এটা হচ্ছে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। আর পারচেজ করা মানে এবার ধরো এসএলআর কমিয়ে দিল, এখন যেটা হচ্ছে এসএলআরটা কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে কি করছে, এই গিল্ট এজেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল, গভর্নমেন্ট বন্ড এগুলো কিনে নিয়েছে, কিনে নিয়ে কি হয়েছে, বাণিজ্যিক ব্যাংকের হাতে অনেক টাকা চলে এসছে ঋণ দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে দিস ইজ এক্সপানশনারি মানিটারি পলিসি, যেটা ইকোনমিক গ্রোথের অবস্থা খুব খারাপ, স্ট্যাগনেশন সেই সময় দেয়। আর হাই ইনফ্লেশনের সময় আমার কি করছে, সেল করছে ওপেন মার্কেট, খোলা বাজারে বিক্রি, ওপেন মার্কেট অপারেশনস। হ্যাঁ, এই গিল্ট এজেন্ট সিকিউরিটি, আরবিআই বন্ড এবং গভর্নমেন্টের ট্রেজারি বিল 91 ডে, 182 ডেজ, 364 ডেজ, তিন ধরনের হয় মোটামুটি। আচ্ছা, হাই ইনফ্লেশন, ইনফ্লেশন ইজ ট্রেলিং হাই ইন ইন্ডিয়া, সো আরবিআই উইল ইন্টারভেন থ্রু মানিটারি পলিসি। আরবিআই সাধারণত মানিটারি পলিসিটা দেয়, আর গভর্নমেন্ট ফিসকাল পলিসিটা দেয়, ট্যাক্স ফ্যাক্স ওইগুলো। আরবিআই's অ্যাকশন, আরবিআই টেক্স অ্যাকশন টু কন্ট্রোল ইনফ্লেশন। কি নিতে পারে, ব্যাংক রেট বাড়ানো, সিআরআর বাড়ানো। ঠিক আছে, কারণ আমার কন্ট্রাকশনারি সংকোচনমূলক আর্থিক নীতি দরকার, তাহলে ব্যাংক রেট বাড়ানো, সিআরআর বাড়ানো, এবং ওপেন মার্কেটে সেল, বিক্রয়, আরবিআই বিক্রয় করবে, করলে টাকাটা আরবিআই চলে আসবে বাণিজ্যিক ব্যাংক থেকে, মানে বাজারে থাকবে না। আরবিআই ইনক্রিজেস রিপো রেট, এটা আর একটা রেট অফ ইন্টারেস্ট, এইটাই অ্যাকচুয়ালি মেজর ইন্ডিয়ায় মানে ইন্টারেস্ট রেটটাকে ডিটারমিন করে, রিপো রেট, রিপারচেজ রেট। এক্সপেন্সিভ ক্রেডিট, হাই রিপো রেট মেক্স লোন এক্সপেন্সিভ, তাই তো, মানে লোন নেওয়াটা খুব কস্টলি হয়ে যায় রিপো রেট বাড়ালে। পিপল বড়ো লেস, লো বড়োইং অলসো লিডস টু লেস ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে ধার কম নিলে বিনিয়োগও কমে যাবে। লো ইকোনমিক গ্রোথ, লেস ইনভেস্টমেন্ট নেগেটিভলি ইম্প্যাক্টস ইকোনমি, ইকোনমিক গ্রোথ লো হয়ে যায়। আরবিআই টেক্স অ্যাকশন টু ইমপ্রুভ কন্ট্রোল অফ ইকোনমিক গ্রোথ, এই এখন লকডাউনের সময়। চিপ ক্রেডিট, আরবিআই লোয়ার্স রিপো রেট, মেক্স লোন চিপার, or lowers CRR, lowers bank rate, or open market purchase, খোলা বাজারে ক্রয়, triggers demand, demand বাড়িয়ে দেয়, cheaper loan allows people to spend more. RBI again takes action to curb inflation. ঠিক আছে, inflation increases in demand, হ্যাঁ, increase in demand, increase inflation once again. ঠিক আছে, এইভাবে আমার সাইকেলটা চলতে থাকে। ক্রেডিট কন্ট্রোল, RBI undertakes a responsibility of controlling credit created by commercial bank. This is last but not the least. This is the most important part of our journey. এইখানে হ্যাঁ, credit control, RBI takes the responsibility of controlling credit created by commercial bank. RBI uses two methods, ঠিক আছে, to control the extra flow of money in the economy. These methods are quantitative and qualitative techniques to control and regulate the credit flow in the country. Quantitative এবং qualitative techniques, আমি কোয়ান্টিটেটিভ টেকনিকটা অনেকটাই বললাম, when মানে তিনটে, সিআরআর, ব্যাংক রেট, এসএলআর is related with open market operation. এসএলআর আর ওপেন মার্কেট অপারেশন খুব একটা ডিফারেন্স নেই, ইন্ডিয়াতে এই রেশিওটা মেনটেন করতে হয়, সব দেশে এই এসএলআরটা এক্সিস্ট করে না। তা যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি ওপেন মার্কেট অপারেশনটা এসএলআর এর থ্রু দিয়ে হয়, মানিটাইজ ডেফিসিট ক্রিয়েট হয়, মানে সরকারের যে
মানে ঘাটতি, সেই ঘাটতি অর্থের মাধ্যমে পূরণ করার একটা রাস্তা। When RBI observes the economy has sufficient money supply and it may cause an inflationary situation, প্রচুর পরিমাণে অর্থের যোগান আছে যদি আরবিআই মনে করে দেশে অর্থনীতিতে, এবং সেটা মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে, it squeezes money supply through its tight monetary policy and vice versa. সে কি করে, টাইট মনিটারি পলিসি মানে কন্ট্রাকশনারি, সংকোচনমূলক আর্থিক নীতি নেয়, নিয়ে কি করে মুদ্রাস্ফীতির সিচুয়েশনটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এইবার আমরা এই মোটামুটি হলো। এবার এখানে কোনো বুঝতে কোনো সমস্যা আছে? নেই তো? আচ্ছা, তাহলে এইবার আমি সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলটা এখান থেকেই দেখাচ্ছি। নেটে একটা ইয়ে পরে করবো, এটা করা হবে। সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে, সিলেক্টিভ আর কোয়ালিটেটিভ। আরবিআই এনকারেজ ফ্লো অফ ক্রেডিট অনলি টু সার্টেন টাইপস অফ ইন্ডাস্ট্রি এন্ড ডিসকারেজ দ্য ইউজ অফ ব্যাংক ক্রেডিট ফর সার্টেন পারপাস। এই যে আলু পেঁয়াজের ধরো এখন প্রচুর দাম বেড়ে যাচ্ছে বা কালোবাজারি হচ্ছে, এবার আলুর বন্ড কেনার জন্য আরবিআই কি করতে পারে, মার্জিন মানি আছে। হ্যাঁ, মার্জিন মানি মানে 100 টাকার আলুর বন্ড কিনতে গেলে বা 100 টাকার পেঁয়াজ কিনতে গেলে 20 টাকা মার্জিন দিতে হবে, আর 80 টাকা তুমি ঋণ পাবে। এই মার্জিন মানি বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, 30 টাকা করে দিল 20 টাকাকে, তাহলে কি হবে, লোকে এই ঋণটা কম নেবে, হোর্ডিং কম হবে। ঠিক আছে, এরকম সিলেক্টিভ বা কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মার্জিন মানির মাধ্যমে হতে পারে। এবার আন্ডার দিস মেথড এক্সটেনশন অফ ক্রেডিট টু এসেনশিয়াল পারপাসেস ইজ এনকারেজ, যেগুলো প্রয়োজনীয় সেখানে ঋণ যাক, and to non-essential purposes is discouraged. And these methods not only prevent the flow of credit to undesirable channels but also direct the flow of credit to useful channels. 1949 সালে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে আরবিআইকে পাওয়ার দেওয়া হয় সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। এবার কি কি মোটামুটি সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল আরও আছে কিছু কিছু, মার্জিনটা আমি বললাম এখানে নেই। হ্যাঁ, মার্জিন রিকোয়ারমেন্ট এটা একটা পদ্ধতি। এছাড়া RBI has issued direction to banks. Of them, few examples are quoted below. RBI issued directive on 17th May 1956 to restrict advances against paddy and rice. গম আর চালে অ্যাডভান্স রেস্ট্রিক্ট করবে। এবার ফুড গ্রেন, পালস, অয়েল সিড, ভেজিটেবল, সুগারের ক্ষেত্রেও পরবর্তীকালে এটা করা হয়। RBI fixed higher minimum lending rates for loans given subject to credit controls. ঠিক আছে, মিনিমাম লেন্ডিং রেট ফর লোনও তাদের বিভিন্ন ক্ষেত্রে যে এই যে লোন, তার যে ইন্টারেস্ট রেটটা এই মানে আলুর জন্য একরকম, গমের জন্য একরকম, ধানের জন্য একরকম, এই ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্টটা করতে পারে। এছাড়া আর একটা পদ্ধতি হচ্ছে মোরাল সুয়াইজন বা নৈতিক প্রণোদন। বাংলায় নৈতিক প্রণোদন, অর্থাৎ নৈতিক মোরাল কথাটার মধ্যেই আমাদের একটা নীতি ব্যাপার আছে। অ্যাকচুয়ালি আরবিআই ইজ দ্য কন্ট্রোলার, মানে ধরো আমাদের কলেজের যেমন প্রিন্সিপাল, হ্যাঁ, সেরকম এই মনিটারি সেক্টরের প্রিন্সিপাল হচ্ছে আরবিআই। তাহলে এই সে যখন বলছে এইটা নীতি হওয়া উচিত, তার মানে ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই, সমস্ত বাণিজ্যিক ব্যাংকে এটা মেনে চলতে হবে। ঠিক আছে, তা প্রথমে মোরাল সোয়াইজার এইডস অ্যান্ড স্ট্রেংথেনিং ন্যাচারাল কনফিডেন্স, স্বাভাবিক মানে তোমার আস্থা, হ্যাঁ, বর্ধন করতে সাহায্য করে। and understanding between the monetary authority and banks as well as financial institutions. ব্যাংক এবং ফিনান্সিয়াল আর্থিক সংস্থার মধ্যে সাথে মনিটারি অথরিটি মানে আরবিআই, হ্যাঁ, বোঝাপড়াটা শক্তিশালী করতে এটা কাজে লাগে। ইট ইজ এ স্ট্যাটিউটারি অব্লিগেশন, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, it is only a persuasion of commercial bank not apply for further accommodation from RBI. ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক আর অ্যাকোমোডেশন পাবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে RBI has been sending letters periodically to commercial banks requesting them to cooperate with it for controlling credit. RBI held regular meetings and discussion with commercial banks to highlight the need for mutual cooperation to implement the monetary policy of the আর্থিক নীতিকে যাতে ঠিকমতো প্রয়োগ করা যায় তার জন্য কোঅপারেশন, সহযোগিতা চায় এবং রেগুলারলি চিঠি পাঠায় কমার্শিয়াল ব্যাংকে এই যে এই ঋণ নিয়ন্ত্রণে যাতে
সাহায্য করে আরবিআই কে। আচ্ছা, there is no element of compulsion, এখানে বাধ্যতা নেই, কিন্তু তবুও যেহেতু এইটা করো ওইটা করো এরকম অ্যাডভাইজারি ব্যাপারটা, আরবিআই অ্যাডভাইস দেয় বাণিজ্যিক। সো দ্য এফেক্টিভনেস অফ দিস মেথড ডিপেন্ডস অন দ্য উইলিং কোঅপারেশন এক্সটেন্ডেড বাই কমার্শিয়াল ব্যাংকস। এইবার তাও কি একটা নীতিগতভাবে তোমার নিয়ন্ত্রক যদি বলে তাহলে কিন্তু এটা একটা তোমার মানতে হয়। এবার এর পরেও যদি তুমি না মানো তাহলে কিন্তু ডিরেক্ট অ্যাকশন, প্রত্যক্ষ আদেশ, এটা নেওয়ারও ক্ষমতা আছে আরবিআই। মানে সেই বাণিজ্যিক ব্যাংকে আদেশ দেওয়া মানে প্রায় ব্যাংকটাকে উঠিয়ে দেওয়ার আগের মুহূর্ত, ঠিক আছে? সেটা কিন্তু খুব কড়া ব্যাপার। তো আদেশটা চট করে ব্যবহার করে না, মোরাল সোয়াইজান নৈতিক প্রণোদনটাই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, হ্যাঁ, মার্জিন রিকোয়ারমেন্টটা আছে। ফিক্সেশন অফ মার্জিন রিকোয়ারমেন্ট ওয়ার ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1956। টার্ম মার্জিন ডিনোটস দ্যাট পার্ট অফ লোন অ্যামাউন্ট হুইচ ক্যানট বি বরোড ফ্রম ব্যাংক। মানে দেখবে একটা বাড়ি কিনতে হলে বলে 15% আপনাকে দিতে হবে, 80% 5% লোন দেবো। দিস ইজ দ্য মার্জিন মানি। আলুর সেরকম বন্ড কিনতে হলে ধরো 20% বললো তোমাকে দিতে হবে, 80% আমি লোন দেবো, ঠিক আছে? Hence, this portion of finance is to be compulsorily brought by the borrower from own source. নিজের পকেট থেকে এটা এই মার্জিন মানিটা তাকে জোগাড় করতে হয়। তো এটা যদি বেশি জোগাড় করতে হয় তাহলে কম লোন দেবে লোকে, কারণ তার উপর ইয়েটা বেশি, হ্যাঁ, লাইবিলিটিটা বেশি। RBI has power to vary the margin requirement depending on the business condition prevailing in the country. RBI এর পাওয়ার আছে এটাকে কমানো বাড়ানো এই মার্জিন রিকোয়ারমেন্ট। Using this method during the period of inflation with a view to control credit, হ্যাঁ, মুদ্রাস্ফীতির সময় ঋণ নিয়ন্ত্রণ করতে আরবিআই raises margin and during deflation it lowers margin to expand credit. যে কোনো জিনিস পার্টিকুলারলি আমরা যখন এরমভাবে বলাটা ঠিক না, যেটা বলেছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মানে আমরা বারবারই বলছি যে ওভারঅলই অর্থনীতি মুদ্রাস্ফীতি নয়, একটা বিশেষ দ্রব্য যেমন ধরো এখন আলু বা পেঁয়াজ, এইগুলোর দামকে নিয়ন্ত্রণ করা দরকার, জরুরি। হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে এসেনশিয়াল কমোডিটি নয়, হ্যাঁ, মানে অনেক কিছুই চাল ডাল আলু পেঁয়াজ এগুলোকে এসেনশিয়াল কমোডিটি লিস্ট থেকে বাদ দিয়েছে, কিন্তু কতদূর এটা প্রযোজ্য আমি জানি না, মানে সিটিজেন হিসেবে মানে জানি না, মানে জানি এটা এসেনশিয়াল অবশ্যই, এগুলো আলু ছাড়া হয় না, আলু পেঁয়াজ ছাড়া। যাই হোক, this method also enables the commercial bank to direct their funds to essential activities rather than speculative activity. মানে এই ফাটকা বাজারে যে লাভ করার থেকে প্রয়োজনীয় কার্যকলাপের দিকে এটা টেনে আনে, এই ধরনের এই মার্জিন রিকোয়ারমেন্টটাকে উঠিয়ে আনে। হ্যাঁ, রেশনিং অফ ক্রেডিট রেশনিং, হ্যাঁ, ইজ অ্যানাদার মেথড অফ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে কারণে তোমায় ঋণ দেওয়া হচ্ছে মেঙ্গার ব্যাংককে, ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন, টু এনশিওর ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন, ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস সেক্টর ইজ এ মাস্ট। ঠিক আছে, সামগ্রিক উন্নয়নের জন্য দেশের, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নটা খুব জরুরি। ফিনান্স ইজ টু বি ডিস্ট্রিবিউটেড টু ভেরিয়াস সেক্টর অ্যাজ পার দিস রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এবং এই যে ফিনান্স মানে কি, মানে তোমার অর্থের যোগান, যে কোনো কাজেই ফিনান্স দরকার, ঠিক আছে? এবার এইটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এটা দরকার। প্রায়োরিটি সেক্টর শুড বি, এই প্রায়োরিটি সেক্টর 5 ইয়ার্স প্ল্যানে প্রায়োরিটি সেক্টর আইডেন্টিফাই করা হয়, যেমন এগ্রিকালচার, যেমন হচ্ছে তোমার কুটির শিল্প, হ্যাঁ, কটেজ ইন্ডাস্ট্রি, তারপরে ক্ষুদ্র শিল্প, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, টাইনি ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তা এই যে ব্যাপারগুলো, এবার তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট, ঠিক আছে, মেনলি এক্সপোর্ট আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে এইগুলোকে প্রায়োরিটি মুখ্য ক্ষেত্র বলে চিহ্নিত করা হয় প্রিভিয়াস প্ল্যানে। তাহলে এই প্রায়োরিটি সেক্টরকে প্রেফারেন্স দিতে হবে ঋণ দেওয়ার সময়। For others, minimum attention only will be given in this respect. It paves the way for optimum utilization of money. প্রায়োরিটি সেক্টর লেন্ডিং টোটাল সেক্টর মানে লেন্ডিং এর মধ্যে 40% রাখতে হয়, এবং বিদেশি ব্যাংকগুলো বা বেসরকারি ব্যাংকগুলো সাধারণত নগর কেন্দ্রিক হয়, তো আরবান সেন্টার, তারা কিন্তু এই এক্সপোর্ট ইম্পোর্ট এইসব ক্ষেত্রে দিয়ে এটাকে মানে মেটায় আর কি। এটা কিন্তু এটাও স্টিপুলেশন মানতে হয় ব্যাংকে। ক্রেডিট অথরাইজেশন স্কিম, হ্যাঁ, এইটা একটা 1965 সালে, মানে অ্যাকচুয়ালি আমরা যদি ব্যাংকিং সিস্টেমটাকে ইন্ডিয়ার ভাগ করি ঐতিহাসিকভাবে পিরিয়ডিক্যালি, ইট উইল বি 3 পার্টস আপ টু
নাও, আপ টিল নাও। হ্যাঁ, স্বাধীনতার পরে আমার যে পার্টটা, দ্যাট ইজ এ কনসলিডেশন পিরিয়ড। মানে ব্যাংক ছিলই না, ব্যাংক প্রতিষ্ঠা হলো, তারপরে রিজার্ভ ব্যাংক তৈরি হলো, এবং তারা আস্তে আস্তে ব্যাংকিং ব্যাপারটার সম্বন্ধে আমরা অবহিত হলাম। ঠিক আছে, এইবার হওয়ার পর, এটা 47 সালে স্বাধীনতার পর থেকে হচ্ছে, অ্যাকচুয়ালি 35 থেকে কিছুটা শুরু হয়েছে। হ্যাঁ, এবার তারপরে এই যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, এইখান থেকে মেনলি স্টার্ট হলো কনসলিডেশন পিরিয়ড, কনসলিডেশন অফ ব্যাংকিং সিস্টেম। তারপরের পিরিয়ডটা হচ্ছে 1965 অনওয়ার্ডস, 1969 সালে 14টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়। অতএব মানে সরকার অধিগ্রহণ করে নেয়, তাদের শেয়ার কিনে নেয় বেসরকারি ব্যাংককে, যাতে কোনায় কোনায়, দেশের কোনায় কোনায়, একদম রিমোট এরিয়ায় ব্রাঞ্চ খোলা যায়। বেসরকারি ব্যাংকগুলো যথেষ্ট পরিমাণে ব্রাঞ্চ রিমোট এরিয়ায় খুলছিল না। টু কম্পেল দিস, এবার এইটাকে বাধ্য করার জন্য, মানে এটা যদি সরকারি ব্যাংক হয় তারা তো আর লাভ ক্ষতি দেখবে না, তারা হচ্ছে সরকারের নীতি দেখবে। যার জন্য কি হলো, এই 65 সালে অ্যাকচুয়ালি এই ক্রেডিট অথরাইজেশন স্কিম এলো। এটাই স্টার্ট বলা যেতে পারে। তারপরে 1969 সালে ন্যাশনালাইজেশন হলো। হ্যাঁ, মানে জাতীয়করণ হলো, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শেয়ার, মেজরিটি শেয়ার কিনে নিল 14টা ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের। আচ্ছা, এটা একটা টাইপের কিন্তু সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল আন্ডার দ্য স্কিম। 80 সালে আর একটা হয়েছিল ছখানা ব্যাংক, এবং এটা তোমরা চেনা ব্যাংক, তোমাদের যে কজনকে ন্যাশনালাইজ করেছে, কারণ হচ্ছে এটা কলকাতা বেসড ব্যাংক। ইউবিআই, ইউকো ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এদের কিন্তু কলকাতায় মেন ব্রাঞ্চ। বেশিরভাগ ব্যাংকের কিন্তু মেন ব্রাঞ্চ মুম্বাই। এসবিআই তুমি কিছু মর্টগেজ দাও, ওর সব কাগজপত্র তোমার চলে যাবে মুম্বাই, ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে। কিন্তু এখানকার যে ইয়েগুলো, এই ইউবিআই, ইউকো ব্যাংক, এদের এলাহাবাদ ব্যাংক, এদের কিন্তু মেন ইয়ে ছিল হচ্ছে কলকাতা। ইস্টার্ন ইন্ডিয়ার 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়। এইবার ব্যাপারটা হচ্ছে যে ক্রেডিট অথরাইজেশন স্কিম, আন্ডার দ্য স্কিম বাণিজ্যিক ব্যাংক কে বলা হয় প্রায়র অ্যাপ্রুভাল অফ আরবিআই। হ্যাঁ, যে 101 কোটি বা তার বেশি একজনকে ঋণ দিতে হলে আগে আরবিআইয়ের কাছ থেকে আমায় অনুমতি নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে ক্রেডিট অথরাইজেশন স্কিম। ঠিক আছে, আন্ডার দ্য স্কিম কমার্শিয়াল ব্যাংকস ওয়ার আস্কড টু অবটেইন প্রায়র অ্যাপ্রুভাল অফ আরবিআই ফর গিভিং এনি ফ্রেশ ক্রেডিট অফ 1 crore or more to any single party. Later the limit was gradually raised and it was 6 crore in 1986. এটা আস্তে আস্তে বাড়ানো হয় এবং 6 কোটি হয় 86 সালে। However, the scheme was discontinued in 82. The idea behind the scheme was to watch the flow of credit to the borrower closely and also ensure that commercial banks are lending loans of large amount as per credit appraisal as well as actual requirements of the borrower. ঠিক আছে, এই এই পরিকল্পনার পিছনে যে আমার আইডিয়াটা এখন হুম, সেটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক যে ঋণ যে দেবে বড় অ্যামাউন্টে, ঠিক আছে, ক্রেডিট স্কিম হচ্ছে বড় অ্যামাউন্টের ঋণ একজনকে দেওয়ার এখানে। এবার এখানে রিস্ক থাকে যে সে ফেরত দেবে কি দেবে না। তার আগে তাকে ক্রেডিট অ্যাপ্রাইজাল, তার এই যে আগের যে ঋণ ফেরত দেওয়ার যে রেকর্ড, সেইটা অ্যাপ্রাইজ করে, মানে প্রত্যেকের ক্রেডিট রেটিং করে, করে সেইটা ঠিক থাকলে তবেই দেয়। হ্যাঁ, এবার মানে ঋণ গ্রহণকারীর প্রয়োজন থাকে। ঠিক আছে, even now RBI has been monitoring and scrutinizing all bank credit exceeding 5 crore to any single party for working capital needs and 2 crore in the form of term loan. মানে যদি ফিক্সড পিরিয়ড হয় সেক্ষেত্রে 2 কোটি, আর নর্মালি এমনিতে 5 কোটি। এইটাকে ক্রেডিট মনিটরিং অ্যারেঞ্জমেন্টও বলে, সিএমএ। আচ্ছা, এইবার বলছিলাম কি, যে 65 সাল থেকে সেকেন্ড পিরিয়ডটা শুরু হলো। হ্যাঁ, এই থার্ড পিরিয়ড কোথায় হলো, 1991 সালে নরসিংহম কমিটি রিপোর্ট, ব্যাংকিং রিফর্ম পিরিয়ড। ঠিক আছে, ব্যাংকিং আর্থিক সংস্কারের পিরিয়ড, যেখানে কিন্তু প্রুডেন্সিয়াল ব্যাংকিং, অ্যাকচুয়ালি 1969 সালে হয়েছিল হচ্ছে ইনোভেটিভ ব্যাংকিং। ঠিক আছে, মানে 1947 থেকে টু ধরো 1965, এটা হচ্ছে কনসোলিডেশন অফ ব্যাংকিং। হ্যাঁ,
তারপরে হচ্ছে 1965 থেকে 1990, এইটা হচ্ছে ইনোভেটিভ ব্যাংকিং, মানে কনসলিডেশন মানে ব্যাংকিংটাকে জাস্ট সিস্টেমটা গুলোকে আনা। ইনোভেটিভ ব্যাংকিং মানে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়া, নতুন নতুন ভাবে মানে মানুষের কাছে প্রচার করা। আর 1991 থেকে টিল ডেট হচ্ছে প্রুডেন্সিয়াল ব্যাংকিং, মানে স্বাস্থ্য ভালো করা। হ্যাঁ, অস্বাস্থ্যকর ব্যাংক নয়, আমরা চাই স্বাস্থ্যকর ব্যাংক। একটু মেসেজ বক্স দেখো, এই পিরিয়ডটা বলে ফেলে দিলাম। হ্যাঁ, প্রুডেন্সিয়াল ব্যাংকিং মানে অ্যাকচুয়ালি নারিশিমাম কমিটি রিপোর্ট দুটো হয়, এটা নেটেও সার্চ করতে পারো। নারিশিমাম কমিটি রিপোর্ট 1991 and 1998, এইটার উপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট সেক্টরকে ব্যাংকের আনার সুযোগ দেওয়া হয় এবং ডিরেগুলেশন অফ ইন্টারেস্ট রেট। এই যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে যে ইন্টারেস্ট রেটটাকে অনেকটাই আরবিআই নিয়ন্ত্রণ করতো, হ্যাঁ, এইবার সেই নিয়ন্ত্রণটা তুলে নেওয়া হয়, খুব মিনিমাম মানে নিয়ন্ত্রণ আরবিআই শুরু করে, ডিরেগুলেশন অফ ইন্টারেস্ট রেট এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, হ্যাঁ, মূলধন পর্যাপ্ততার অনুপাত চালু করা হয়। তারপরে হচ্ছে এনপিএ কে, নন পারফর্মিং অ্যাসেট, অনুৎপাদনশীল সম্পদ, এই যে মেহুল চোকসি, হ্যাঁ, বিজয় মালিয়া, এরা যে এই যে টাকা লোন নিয়ে চলে গেছে ফেরত দিচ্ছে না, এইটাকে হচ্ছে এনপিএ, এবং সেটার একটা আমার প্রুডেন্সিয়াল নর্ম চালু করে। এবং সেখানে কি হবে, অ্যাসেট ক্লাসিফিকেশন, হ্যাঁ, কোন অ্যাসেটকে কিভাবে শ্রেণীবিভাগ করব, হ্যাঁ হ্যাঁ, এবং সেই ক্লাসিফিকেশন করার পর তার মানে তাকে তার জন্য প্রভিশনিং করা। হ্যাঁ, মানে যদি ধরো 6 মাস ধরে ইন্টারেস্ট না দেয়, হ্যাঁ, এবং সেইটা যদি আমার দেখা যায় যে 6 মাস ধরে ইন্টারেস্ট দিচ্ছে না, হ্যাঁ, তাহলে সেইটাকে আস্তে আস্তে আমরা বলবো একটা ক্যাটাগরি অফ অ্যাসেটস নাম দেবো, যে এটা হচ্ছে আমার ব্যাড ডাউটফুল অ্যাসেটস। 30% প্রভিশনিং করবো, যে টাকা পাও না তার 30% টাকা আমরা কি করব, এই মানে খরচ হয়ে গেছে বলে ধরে নেব, খরচে দেখাবো। তারপরে 1 বছর হলে সেটা আরও 40% করব, তাহলে কি তার মধ্যে আবার এটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করব, ঠিক আছে। এবং ক্যামেলস সিস্টেম চালু হয়। ক্যামেলস সেই সময়, ক্যামেলস হচ্ছে তোমার ক্যাপিটাল এডিকুয়েসি, অ্যাসেট ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্ট প্যারামিটার, এফিসিয়েন্সি প্যারামিটার ই, লিকুইডিটি প্যারামিটার এল, ঠিক আছে, এইগুলো চালু হয়। তাহলে এই ক্যামেল সিস্টেম চালু হয়। তাহলে এই সময় এইখানে প্রুডেন্সিয়াল ব্যাংকিং মানে ব্যাংকের স্বাস্থ্য রক্ষা যে সেটা আমরা চালু করি।